হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের যে গল্পটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রেকর্ড। লেখা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। তো রেকর্ড গল্পটা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের লেখকের সম্পর্কে একটু বলে দিই। তোমরা হয়তো জানো সবাই, তাহলেও একটু বলে দিই। লেখকের জন্ম হচ্ছে 1918 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি বাংলাদেশের দিনাজপুর জেলায়। লেখক অধ্যাপনার কাজ করতেন। তিনি জলপাইগুড়ি কলেজ, সিটি কলেজ ও কলকাতা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রকৃত নাম ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায়। তিনি সাপ্তাহিক দেশ পত্রিকায় সুনন্দর জার্নাল লিখে খ্যাতি অর্জন করেন। আর কিশোর সাহিত্যে তার সৃষ্টি টেনিদা আজও সকলকে আকর্ষণ করে। আর অল্প কটা রচনা বলে দিই। উল্লেখযোগ্য রচনা হলো স্বর্ণলতা, উর্বশী, চারমূর্তির অভিযান, বৈতালিক, দুঃশাসন, ভাঙা বন্দর ইত্যাদি। 1970 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর তার মৃত্যু হয়। তাহলে এটা হলো লেখক পরিচিতি। এরপরে আমি গল্পটা নিয়ে একটু আলোচনা করছি। প্রথম কথা বলি, তোমাদের আগেও বলেছি, গল্পের নাম রেকর্ড। আর এই গল্পটা কিন্তু বলছেন লেখক স্বয়ং। লেখক একটা বুককেস কেনার জন্য বেরিয়েছিলেন। তিনি গেছিলেন বউবাজার স্ট্রিটের আর শিয়ালদা মোড়ের কয়েকটা ছোট ছোট গলি দিয়ে একটা বিচিত্র বাজারে। ইংরেজিতে বলে সেকেন্ড হ্যান্ড মার্কেট, কিন্তু বাংলায় বলে চোরা বাজার। এ বাজারে অনেক জিনিস সস্তায় পাওয়া যায়। তবে লেখক পছন্দ মতো বুককেস না পেয়ে ফিরে আসার সময় দেখতে পান চীনে মাটির বড় পট, গিলটি করা ফ্রেমে বিলিতি ছবি, শ্বেতপাথর বা ইমিটেশন স্টোনে ছোট বড় মূর্তি, কিছু ব্রোঞ্জের মূর্তি এবং পুরনো দিনের আরও নানান টুকিটাকি জিনিস। ফেরার পথে লেখক আরও দেখতে পেলেন গ্রামাফোনের হিন্দি গানের নানা রেকর্ডের স্তূপ। এর মধ্যে থেকে লেখকের নজরে পড়ে এমন একখানা রেকর্ড যা সবার থেকে আলাদা। সেখানে রয়েছে অচেনা লেবেল আর অচেনা ভাষা। লেখক সেটা বাজাতে অনুরোধ করলেন এবং সেই রেকর্ড থেকে একটা অদ্ভুত বাজনা ছড়িয়ে পড়ল, যা তিনি কখনো শোনেননি। তারপর যে গান বেজে উঠল তাতে নারী পুরুষের 4-5টা কণ্ঠ আছে এবং অদ্ভুত বাজনা ও অদ্ভুত সুরে তা গাওয়া হয়েছে। কিন্তু সুর অচেনা হলেও মনে হলো এ যেন কবে কোথায় শোনা হয়েছিল। লেখকের ভীষণ ভালো লাগলো রেকর্ডটা। তিনি 12 আনা পয়সা দিয়ে রেকর্ডটা কিনে নিলেন। হয়তো দরদাম করলে তিনি একটু কমেও কিনতে পারতেন, কিন্তু তার মনে হলো দরাদরি করে এই রেকর্ডটাকে ছোট করার কোনো মানে নেই। তারপরে লেখক বাড়ি এলেন, এনে রেকর্ডটা বাজাতে থাকেন। তার অধ্যাপিকার স্ত্রী তখন একটু পড়াশুনো করছিলেন। তার অধ্যাপিকার স্ত্রীর নাম করুণা। প্রথমে বিরক্ত হলেও পরে সুরটা শুনে অবাক হয়ে বলেন যে সুরটা যেন তিনি কখনো শুনেছেন বলে মনে হচ্ছে। কিন্তু তারা দুজনের কেউই ওই রেকর্ডের চেনা সুরটা মনে করতে পারছেন না। মনের মধ্যে দুজনেরই একটা ছটফটানি সৃষ্টি হলো। তারপর রাতে খেতে বসে করুণার মনে হলো, করুণা মানে লেখকের স্ত্রীর মনে হলো এমন সুর বোধহয় তিনি শুনেছেন আসামে খাসিয়াদের নাচের সঙ্গে যে গান বাজত তার মধ্যে। আবার মনে হলো যে না, এই সুর বোধহয় বর্ষার ব্রহ্মপুত্রের ডাক লুকিয়ে রয়েছে এই সুরের মধ্যে। তিনি হাতির গর্জনের সময় নাগাদের ঢাকের আওয়াজের সঙ্গেও কিছুটা মিল বা সাদৃশ্য খুঁজে পান। সাদৃশ্য খুঁজে পান ছৌ নাচের বাজনার সঙ্গে। ইতিমধ্যে লেখকের স্ত্রী করুণার এক বান্ধবী আসে বিদেশ থেকে। তিনি মিউজিকে ডক্টরেট করেছেন ইউরোপ থেকে। তাকেও এই সুরটা শোনালো হলে প্রথমে কিছুই বলতে পারেন না। পরে অবশ্য বললেন যে কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে, অথবা সুইজারল্যান্ডের কোনো ম্যারেজ ফেস্টিভ্যালের সময় এই গানটা গাওয়া হতে পারে। করুণার বন্ধু এই রেকর্ডটি সম্পর্কে প্রায় কোনো তথ্যই দিতে পারলেন না। এবার মাঝরাতে লেখক জল খেতে ওঠার সময় তার কানে এলো বাঘের ডাক। লেখকের বাড়ির কিছু দূরে মার্কাস স্কোয়ারে সার্কাসের তাঁবু রয়েছে। লেখক নিশ্চিন্ত হলেন এই ভেবে যে সেখান থেকেই বাঘের ডাক ভেসে আসছে। তারপরে লেখকের মনে হলো বাঘটা হয়তো সুন্দরবনের স্বপ্ন দেখে চমকে জেগে উঠে ডাকছে। এভাবে ভাবতে ভাবতে লেখক জানলার কাছে এসে দাঁড়িয়ে দেখলেন যে সামনের পাম গাছের মাথার উপর রাতের তারা আর কয়েক টুকরো মেঘ সব যেন বাঘের ডাকে কেঁপে উঠতে লাগলো বারবার।
অবশেষে এই রেকর্ড সম্পর্কে অনেক খোঁজ খবর করতে করতেও কারোর কাছে তিনি তার হদিশ পেলেন না। অবশেষে হদিশ মিলল এক ভূপর্যটকের কাছে, যিনি রেকর্ডটা শুনে চমকে উঠলেন ও জানতে চাইলেন এটা কোথা থেকে পাওয়া গেছে। সব শুনে তিনি জানান যে এই রেকর্ডটা তৈরি হয়েছিল খুব কম সংখ্যায়। নাৎসি অধিকারের সময় এই রেকর্ডটা ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান। সব শিল্পীকেই মেরে ফেলেছিল হিটলারের গোয়েন্দা বাহিনী। তা সত্ত্বেও এই রেকর্ড কী করে পাওয়া গেল কলকাতার চোরা বাজারে তা বোঝা গেল না। পর্যটক বললেন যে এই রেকর্ডটা খুব দামি, তবে তিনি জানেন না ওই রেকর্ডটিকে যুদ্ধের পর আবার চালু করা হয়েছিল কিনা। রাস্তা দিয়ে ছাত্র মিছিল যাচ্ছিল সেই সময়, সেখানে পুলিশের লাঠিচার্জ হয়েছে। তার চিৎকার, ব্রহ্মপুত্রের বুকে বাজা মাদল, নাগা পাহাড়ের ডাক, ছৌ নাচের নাগরা, মার্কাস স্কোয়ারের বাঘের ডাকের আওয়াজ, সব মিশে তৈরি হয়েছে এই সুর। দেশে দেশে কালে কালে এই সুর এক, তাই তাকে এত চেনা মনে হচ্ছিল। আর এই সুর বা এই রেকর্ডকে কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, আর পারবেও না। অ্যাকচুয়ালি কী হলো, যে রেকর্ডটা উনি খুঁজে পেয়েছিলেন লেখক, সেই রেকর্ডটার মধ্যে এমন একটা সুর বাজছিল যে সুরটা প্রথমে অচেনা লাগলেও পরে কিন্তু সেই সুরটার সঙ্গে তিনি অনেক সুরের মিল পেলেন। কিন্তু ঠিক কোন সুর ছিল সেটা প্রথমে বোঝা গেল না। তারপরে যখন ভূপর্যটক বললেন যে এটা একটা মুক্তিযুদ্ধের সময় এই রেকর্ডটা করা হয়েছিল এবং সব শিল্পীদেরই মেরে ফেলা হয়েছিল, তা সত্ত্বেও রেকর্ডটা লেখক কীভাবে পেলেন সেটা ভেবেই তিনি খুব অবাক হচ্ছেন। তখন এইটা জানার পরে যখন রাস্তা দিয়ে একটা মিছিল যাচ্ছিল, তার যে স্লোগান হচ্ছে বা পুলিশের যে লাঠিচার্জ, তার যে চিৎকার হচ্ছে, তারপরে ব্রহ্মপুত্র নদটার যে গর্জন, তারপরে বর্ষায় যে মাদল বাজা, নাগা পাহাড়ে যে ঢাক বা ছৌ নাচের নাগরা, তখন না সব কিছুর মধ্যে না মনে হচ্ছে যে যেন এই সুরটা তিনি শুনতে পাচ্ছেন। প্রথম অবস্থায় তিনি কোনোটার সঙ্গে এর মিল খুঁজে পাচ্ছিলেন না, আবার সবার সঙ্গে এর মিল খুঁজে পাচ্ছিলেন। পরবর্তী পর্যায়ে মনে হলো যে সব কিছুর সঙ্গেই, অর্থাৎ সব কিছু যা কিছু প্রতিবাদের ভাষা, সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেকর্ডের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু এই রেকর্ডটা যে ভূপর্যটক বলেছিলেন যে এটা কেন এখনও পাওয়া গেল জানি না, এটা ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। পরে লেখক যেটা বুঝতে পারলেন যে কোনো একটা ভালো জিনিস কিন্তু নিশ্চিহ্ন করে দিতে চাইলেও কিন্তু সেটা নিশ্চিহ্ন করা যায় না, কোনো না কোনোভাবে সে কিন্তু ঠিক থেকে যায়। এটাই হচ্ছে মূল গল্প রেকর্ডের। আশা করি তোমরা রেকর্ড গল্পটা খুব সাধারণ একটা জিনিস, একটা রেকর্ড কেনার পরে যা তার মনে যে ভাবনাটা এসেছিল সেটা নিয়ে লেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর গল্পটাকে খুব ভালোভাবে পড়বে, নয়তো কিন্তু গল্প থেকে কোয়েশ্চেন আনসারগুলো তোমরা উত্তর দিতে পারবে না। আমি এর পরের ভিডিওতে কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত, আসছি।